রাত ঠিক 12টা। আকাশটাও খুব শান্ত, যেন অজানা কিছু ঘটতে যাচ্ছে। চারদিকে শুধু নিস্তব্ধতা। একটি ছোট্ট ঘরের সামনে মুনির হাঁটু গেড়ে বসে রয়েছে, মুখে চিন্তার ভাঁজ এবং ক্লান্ত শরীর। ভিতরে তার স্ত্রী নাহিদা প্রসব বেদনায় কাতরাচ্ছে। মুনিরের শরীর কেঁপে থাকে, তার মাথার চিন্তার ভাঁজ এবং ক্লান্ত শরীর যেন প্রতি নিঃশ্বাসে সৃষ্টিকর্তার কাছ থেকে কিছু চাইছে। হে হে প্রভু, আমি আমি তোমার কাছে বেশি কিছু চাই না। না আমার সোনা লাগবে, না চাঁদ লাগবে। ব্যাস শুধু আমার নাহিদা আর আমার বাচ্চাটাকে সুস্থ রেখো। নাহিদা তো 2 দিন ধরে কিছুই খেতে পারছে না। সব সময় বলতো, তুমি তো মার থেকে ক্লান্ত হয়ে আসো, আগে তুমি খেয়ে নাও। আর আজ আজ সেই মানুষটা ব্যথায় কাতরাচ্ছে। আর আমি কিছুই করতে পারছি না প্রভু, কিছুই না। সে তার কাঁপতে থাকা শরীর এবং অশ্রুসহ চোখ দিয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতেই থাকে। তোমার ইচ্ছা ছাড়া একটা পাতাও নড়ে না প্রভু। এই গরিবের ঘরটা তো আগে থেকেই খালি। এতটুকু অন্তত ভাবো, যদি নাহিদার কিছু হয়ে যায় তাহলে আমার বেঁচে থাকার কোনো মানেই থাকবে না। আমি তাকে ছাড়া কিভাবে বাঁচব? কে আমার থালাতে রুটি দেবে? কে মাঠে আমার জন্য পানি নিয়ে আসবে? ভেতর থেকে ব্যথার চিৎকার শোনা যাচ্ছে। মুনিরের হৃদয় কাঁপতে থাকে। সে তাড়াতাড়ি উঠে দরজার পাশে গিয়ে দাঁড়ালো। চাচি, কি হয়েছে? নাহিদা তো ঠিক আছে, তাই না? আমি কি ভেতরে আসব? ভেতর থেকে চাচির গভীর কণ্ঠে আওয়াজ আসলো। না রে মনির, বাইরেই থাক, এখন ভেতরে আসিস না। এখন পরিস্থিতি খুব খারাপ, বাচ্চা আসতে চলেছে। তুই একটু সাহস রাখ। আর হ্যাঁ, যদি হাকিম সাহেব গ্রামে থাকে তাহলে তাকে একটু ডেকে আন। মনির এটা শোনার পর নিজেই হাকিম সাহেবকে আনতে গেল। সে কিছু সময় পর কবিরাজের বাড়িতে গিয়ে উপস্থিত হল। হাকিম সাহেব কোথায়? আমার তাকে এক্ষুনি প্রয়োজন। আমার স্ত্রী প্রসব বেদনায় কাতরাচ্ছে। চাচি বলেছেন তার অবস্থা খুবই গুরুতর। আপনি তাড়াতাড়ি হাকিম সাহেবকে একবার ডাকুন। এটা তুই কি বলছিস মনের? এটা তো সম্ভব না। হাকিম সাহেব তো কিছু ঔষধ কিনতে গ্রামের বাইরে গিয়েছে। সে তো পরশুই আসবে। এখন এটা তো খুব খারাপ হলো। তুই আগে জানালে তাহলে উনি যেতেন না। এটা শুনে মনির আরও চিন্তায় পড়ে গেল আর তাড়াতাড়ি বাড়ির দিকে দৌড় দিল। যখন সে গড়ে পৌঁছল তখন সে দেখল পরিবেশ পুরোপুরি শান্ত। শুধু ভেতর থেকে একটা ছোট্ট বাচ্চার আওয়াজ বাতাসের মাধ্যমে তার কানে ভেসে আসছে। কিছুক্ষণের জন্য মনিরের চিন্তা কিছুটা কমে গেল। সে সোজা ভেতরে গেল। চাচি, কি হয়েছে? নাহিদা ঠিক আছে তো চাচি?
বলো না, তুমি চুপ করে আছো কেন? ভেতরের পরিবেশটা কিছুটা সময় একদম শান্ত ছিল। তারপর চাচি ক্লান্ত ও ভারী কণ্ঠে বলে উঠল, মুনির, তোর মেয়ে হয়েছে। মুনিরের চেহারা খুশিতে ভরে গেল। সে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছিল। হে প্রভু, তোমার চরণে লাখো কোটি শুক্রিয়া। মেয়ে দিয়েছ, এখন বাস শুধু নাহিদাকে সুস্থ রেখো। সে আরও কিছু বলবে, এরই মাঝে চাচি বলে উঠল, মুনির, ওই নাহিদা। নাহিদা কি? চাচি, নাহিদার কি হয়েছে? বলো না, সে ঠিক আছে তো? সে তো ক্লান্ত হবার কারণে ঘুমোচ্ছে, তাই না? চাচির দোক অশ্রুতে ভরে গেল। সে ধীরে ধীরে বলতে লাগল, মুনির, তোর নাহিদা আর বেঁচে নেই। তোর মেয়ের জন্ম হওয়ার সাথে সাথেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। সে আর কখনোই উঠবে না। চাচির মুখে এসব শুনে মুনিরের পায়ের তলার মাটি সরে যায়। সে ভেতরে ভেতরে ভেঙে পড়ে। না, এরকম বলো না চাচি। না, নাহিদা আমাকে এভাবে ছেড়ে চলে যেতে পারে না। সে আমাকে কথা দিয়েছিল যে সব সময় আমার সাথে থাকবে। আমরা দুজনই এই ঘরের মধ্যে আমাদের স্বপ্ন বানিয়েছিলাম। সে আমাকে একা ফেলে কিভাবে চলে গেল? সে কিভাবে তার এই ছোট্ট জীবনটাকে ছেড়ে চলে যেতে পারে? এটা বলার পর সে কাঁদতে শুরু করে। মুনির, এবার চোখ মোচ বাবা। তোর নাহিদা তো চলে গেছে, কিন্তু দেখ, তার ছায়া এখনো বেঁচে আছে তোর সামনেই। এখন এই মেয়েটাই তোর দায়িত্ব। এখন থেকে তার বাবা মা দুজনেই তুই। কান্না থামা, ওকে বুকে জড়িয়ে ধর। এখন এই ছোট্টটাই তোর পুরো দুনিয়া। চাচি মুনিরের হাতে তার মেয়েকে তুলে দেয়। দেখ আমার মেয়ে, তোর মা তোকে তার জীবন দিয়ে জন্ম দিয়েছে। এখন তুই আমার শক্তি, তুই আমার সব কিছু। তোর মা বলেছিল মেয়ে হলে নাম রাখবো নিহা। এখন থেকে তুই আমার নিহা, আমার নাহিদার শেষ স্মৃতি। আমি কথা দিচ্ছি, তোকে কোনোদিন কোনো কিছুর কম হতে দেব না। আর তোর মা যেই ব্যথাটা সহ্য করে গেছে, তা তোর পথে কোনো দিন আসতে দেব না। ওই রাতে গ্রামের সব অলিগলিতে শুধু একটি খবরই আলোচনা হচ্ছিল। মুনিরের স্ত্রী নাহিদা আর নেই, কিন্তু তার ঘর আলো করে একটি ফুটফুটে মেয়ে সন্তানের জন্ম হয়েছে, যার নাম ছিল নিহা। আর সেই রাত থেকেই শুরু হয়েছিল নিহার এমন এক জীবন কাহিনী যা তার ভাগ্যে আগে লেখা ছিল। কিছু বছর কেটে গেল। নাহিদার চরে যাওয়ার পর মুনিরের জীবন একদম অচল হয়ে পড়ে। কিন্তু এত অচলতার মাঝেও তার মেয়ে নিহা তার শক্তি হয়ে উঠল। এখন সে তার মেয়ের জন্যই বেঁচে রয়েছে। তার জন্যে দিনভর ক্ষেত খামারে কাজ করে। কাজ শেষে সন্ধ্যাবেলা সে তার সেই ছোট্ট ঘরে ফিরে আসে। প্রতিদিন সকালে সূর্য ওঠার পরপরই মুনির আর তার মেয়ে নিহা একসাথে নাস্তা করে। তারপর সে তার মেয়েকে তৈরি করে কাজে যাওয়ার আগে চাচির ঘরে রেখে যায়। নিহা, আমার মেয়ে, এখন তুই তো বেশ বড় হয়ে গেছিস। দেখ, আমি মাঠে কাজ করতে যাচ্ছি।
যতক্ষণ না আমি ফিরে আসি ততক্ষণ তুই চাচির কাছে থাকবি, ঠিক আছে তো আমার সোনা? চাচি তোকে খাবার দেবে, তুই খাস আর একটু খেলিস, কিন্তু জেদ করবি না, ঠিক আছে? বাবা, তুমি কখন ফিরে আসবে? সূর্য যখন ডুববে তখন? হ্যাঁ আমার মেয়ে, সূর্য যখন ডুববে তখন আমি ফিরে আসব। তারপর তুই আর আমি একসাথে বাড়ি ফিরব, কেমন? ঠিক আছে বাবা। মনির রোজ কাজে যায় এবং কাজে যাওয়ার সময় নিহাকে চাচির কাছে রেখে যায়, আর তার বদলে সে চাচিকে টাকাও দিতে চাইত। কিন্তু চাচি সেই টাকা নিত না, কারণ চাচিও নিহাকে তার মেয়ের মতো দেখতে শুরু করে। আরে মনির, চিন্তা করিস না বাবা, তোর মেয়ে তো এখন আমার ঘরের আলো। একজন মা যেমন তার মেয়েকে দেখে, আমি তো নিহাকে ঠিক সেইভাবেই দেখি, তার মায়ের মতোই। ব্যাস, তুই প্রতিদিন ক্ষেত থেকে বাড়ি ফিরতে যে চাল ডাল বা 2 পয়সা দিতে চাস, ওসব বাদ দে। তোর অবস্থা কেমন সেটা আমি খুব ভালো করেই জানি। তুই তো নিজে না খেয়ে তোর মেয়েকে খাওয়াস। না চাচি, এটা তোমার অধিকার। তুমি আমার মেয়ের খেয়াল রাখো, তার মাথায় ছায়ার মতো থাকো। আমার নাহিদা তো চলে গেছে, কিন্তু তুমি আমাদের পরিবারেরই মতো। এই যে 2 পয়সা আমি তোমাকে দিই, এটা তো তোমার হকের মতোই। চাচি এসব শুনে তার কান্না থামাতে পারল না। সময় এভাবেই কেটে গেল। দিন মাসে পরিণত হলো এবং মাস বছরে পরিণত হলো। দেখতে দেখতে নিহা এখন 12 বছরের হয়ে গেছে, কিন্তু তার চোখে সেই সাদাসিধে ভাব এখনো রয়েছে। এখনো সেই ঔজ্জ্বল্যতা রয়েছে যা একসময় তার মায়ের মুখে ছিল। সে এখন আর চাচির ঘরে থাকে না। এখন সে চুলা জ্বালানো, রুটি বানানো এবং কাপড় ধোয়া সবকিছু জানে। মনির এখন একটু বয়স্ক হয়ে গেছে। ক্ষেতের কাজ এখন তার কাছে ভারী মনে হয়। কিন্তু যখন নিহা তার জন্য বাড়ি থেকে রুটি নিয়ে আসতো, তখন সে তার সব কষ্ট ভুলে যেত। বাবা, এখন তুমি একটু আরাম করো। তুমি তো অনেক ক্লান্ত হয়ে গেছো। আমিও তো কাজ শিখছি বাবা। এখন আমিও অনেক কাজ জানি। কাল থেকে খেতে তোমার সঙ্গে আমিও আসব। আরে আমার মেয়ে, এটা তোর কাজ নয়, তোর এখন খেলার বয়স। তুই শুধু তোর মায়ের মতো সাদাসিধে হয়ে যা। আমার ঋণ কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। ক্ষেতের কাজ ছেলেদের জন্য হয়, আর তুই তো আমার ছোট্ট পুতুল। আমি তো আছি, তাই না? যতক্ষণ না আমার শ্বাস চলবে, তোর জন্য কাজ করতেই থাকবো। কিন্তু বাবা, তুমি মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাও কেন? চাচি বলে যে তোমার হাকিম সাহেবের কাছে যাওয়া উচিত। আরে আমার মেয়ে, এটা তেমন কিছু না। মানুষ যখন বয়স্ক হয়ে যায় তখন এরকম হতেই থাকে। তুই চিন্তা করিস না, তোর বাবার কিছুই হবে না। এভাবেই বাবা মেয়ে দুজনেই তাদের এই ছোট দুনিয়ায় অনেক খুশি থাকত আর একে অপরের আশ্রয় হয়ে থাকত। কিন্তু নিহার ভাগ্যে অন্য কিছু লেখা ছিল। একদিন দুপুরে মুনির খেতে কাজ করতে লাগল। হঠাৎ করে তার মাথা ঘুরতে শুরু করে। সে কাউকে সাহায্য করতে ডাকবে, তার আগে মৃত্যুবরণ করে। কিছু সময় পর আশেপাশের লোকজন জানতে পারল।
চাচি যখন জানতে পারল তখন সে তাড়াতাড়ি নিহাকে নিয়ে খেতে যায়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেল। মনির আর এই পৃথিবীতে নেই। নিহা ভেতর থেকে ভেঙে পড়ে। কিছু সময় সে তার মুখ দিয়ে কিছুই বলতে পারছিল না। ব্যাস, শুধু তার চোখ দিয়ে পানি পড়তেই থাকে। কিন্তু হঠাৎ করে সে চিৎকার করে করে কাঁদতে লাগল। বাবা, ও বাবা, উঠো না। তুমি তো বলতে যখন সূর্য ডুববে তখন তুমি ফিরে আসবে। এখন তো সূর্য ডুবে যাচ্ছে বাবা। দেখো না, আমি বাড়ি ফিরে যাওয়ার জন্য অপেক্ষা করছি। তুমি কেন উঠছো না? গ্রামবাসীরা তার অবস্থা দেখে দুঃখ পেল। চাচি নিহাকে সামলাতে লাগলো। পরের দিন সকালে নিহা তার ঘরে বসে রইল। সে তার বাবাকে কিছুতেই ভুলতে পারছে না। ঠিক সে সময় তার মামা মামি আসলো, যারা সে গ্রামে থাকত, কিন্তু তারা আগে কখনো নিহার বাড়িতে আসেনি। আরে আমার মেয়ে, এখন তো তুই একা হয়ে গেছিস। আমরা আছি না, তুই আমাদের সাথেই থাকবি। তোর বাবার কিছু ঋণ আছে, সে ঋণ আমরা শোধ করে দেব। তোকে কোনো কিছুর কমতি হতে দেব না। মামা, তুমি সত্যি বলছো, তাই না? বাবা বলতেন নিজের লোকেরাই সত্যিকারের আপন হয়। কিন্তু মামার চোখে চালাকি স্পষ্ট দেখা যাচ্ছে। সে তার পাশে গিয়ে বসল। হ্যাঁ, আমার মেয়ে, এখন থেকে তুই আমার দায়িত্ব। শুধু তুই চিন্তা করা বন্ধ কর, সব ঠিক হয়ে যাবে। আমি তো বলি, আজ থেকে তুই আমাদের সাথেই থাকবি। চল। আরে, তুমি এটা কি বলছো? নিহাই বাড়িটা কিভাবে ছেড়ে যাবে? সে তো এই ঘরেই বড় হয়েছে, এই ঘরেই অভ্যস্ত। আর তাকে ঘর আর জমি দুটোই তো দেখাশোনা করতে হবে, তাই না? সে এখানেই থাকবে। আমরা তো আছি তাকে সাহায্য করার জন্য। সে যা চাইবে আমরা সবই দেব, আর তার খোঁজ খবর নিতে তো আসবো। নিহা তার মামা মামির চোখে স্পষ্ট চালাকি দেখতে পায়। দুজনের মধ্যেই নিহার প্রতি সান্ত্বনা কম, কিন্তু লোভ বেশি দেখা যাচ্ছিল। কারণ এতদিন পর্যন্ত এত কিছু হয়ে গেল, তারা একটু খোঁজ খবর নিতে পর্যন্ত আসেনি। আজ হঠাৎ করে তার বাবার মৃত্যুর পর তারা তার খোঁজ খবর নিতে আসলো। হ্যাঁ নিহা, তোর মামি একদম ঠিক কথা বলেছে। এখন তো তোর বাবাও নেই, আমরাও গরিব লোক। তুই এই ঘরে বসে বসে কি করবি বল? তোকে তো খামারের জন্যে কাজও করতে হবে, তাই না? আমি এক কাজ করব, তোকে গ্রাম প্রধানের বাড়িতে কাজের মেয়া হিসেবে রাখতে বলবো। এটা শুনে নিহার দুঃখ আরও বেড়ে গেল। তার চোখ দিয়ে গড়গড়িয়ে অশ্রু পড়তে লাগল। নিহা অবশ্য তার মামা মামির কাজ থেকে এর চেয়ে বেশি কিছু আশাও করেনি, তাই সে চুপচাপ রাজি হয়ে যায়। ঠিক আছে মামা, বাবাও আমাকে কিভাবে নিজে কাজ করে খেতে হয় তা শিখিয়ে দিয়ে গেছেন। আমি করব। তোমরা আমার জন্য চিন্তা করা বন্ধ করো। তার মামা মামির এই আসা যাওয়া চাচির নজরে পড়ে।
নিহা আমার মেয়ে, তোর মামা মামি এখানে কেন এসেছে? আগে তো তোর আর তোর বাবার খোঁজ নিতে একবারও আসেনি। চাচি, এরা শুধু মামা মামি হওয়ার নাটক করতে এসেছে। মামা বলেছেন তিনি আমাকে গ্রাম প্রধানের বাড়িতে কাজ দেবেন। কিন্তু মামার কথাও ঠিক, আমার বাবাও আমাকে শিখিয়ে গেছেন কিভাবে কাজ করে খেতে হয়, যাতে আরেকজনের উপর কোনো দিনও বোঝা হতে না হয়। আরে তুই কি পাগল হয়ে গেছিস নিহা? তোর এখন কাজ করার বয়স নয়। আরে তুই এই ঘরে একা কিভাবে থাকবি? সবকিছু এত সোজা নয়। তুই কোথাও কোনো কাজ করতে যাবি না। যতক্ষণ না আমার শরীরে শক্তি আছে, আমি তোর দেখাশোনা করব। এটা আমার শেষ কথা। ব্যাস, এর চেয়ে বেশি কিছু আমি শুনবো না। ঠিক আছে চাচি, কিন্তু আমি আমার বাবা মায়ের এই ঘর ছাড়তে পারবো না। ঘর ছাড়তে তোকে বলিনি আমি। আমি এখানে রোজ আসব। আমার ছেলে রোজগার করে, আর আমি কাজ করে যা কামাই তাতে তোকে খুশি রাখব। এটা শুনে নিহার চোখ দিয়ে গড়গড়িয়ে পানি পড়তে লাগলো। এভাবে আরও কয়েক বছর কেটে গেল। নিহা এখন নিজের খেয়াল নিজে রাখতে পারে। কিন্তু ছোটবেলা থেকে নিহার দেখাশোনা করা সেই চাচি বয়স্ক হয়ে যাওয়ার কারণে এখন আর চলতে ফিরতে পারে না। তাই সে আর নিহার ঘরে আসে না, বরং নিহা তার ঘরে গিয়ে তার খোঁজ খবর নেয়। চাচির ছেলে ও ছেলের বউও নিহাকে তাদের পরিবারের একজন সদস্য হিসেবে মেনে নিল। এক সন্ধ্যায় নিহা তার ঘরে গিয়ে তার খোঁজ খবর নিচ্ছিল। চাচি, তুমি কেমন আছো? তুমি বললে তোমার পায়ের মালিশ করে দেব। আরে না না, আমার মেয়ে, তুই অনেক সেবা করেছিস আমার। এখন এই বুড়ির দিকে এতটাও খেয়াল দিস না। কিছু খেয়াল তোর উপরও দে। এখন তুই বড় হয়ে গেছিস। ব্যাস, শুধু আমার মন চায় তোর সাহায্যের জন্য যেন কোনো ভালো জীবনসাথী মিলে যায়। আরে চাচি, তুমিও না, এইসব যে কি বলো। আমি এখন এইসব নিয়ে চিন্তাও করি না। আর এখনও আমার তোমার অনেক সেবা করা বাকি আছে। আর আজকাল তো কাজ থেকে রেহাই পাই না। আমি গ্রাম প্রধানের বাড়িতে কাজ করছি। গ্রাম প্রধানের স্ত্রী একটু অসুস্থ, তো তাই যখনই সময় পাই তোমার কাছেই তো আসি। কিছু সময় চাচি আর নিহা এভাবেই কথা বলতে থাকে। নিহা তারপর তার ঘরে চলে যায়। পরের সকালে যখন সে গ্রাম প্রধানের কাজে যাবে, ঠিক সেই সময় তার মামা মামি দুজনে তার বাড়িতে আসলো। তাদের মুখে হাসি ছিল, কিন্তু চোখে ছিল চালাকি। আরে মামা মামি, তোমরা সকাল সকাল এখানে? সব ঠিক আছে তো? তার মামি সোজাসুজি তার সাথে জমির ব্যাপারে কথা বলতে শুরু করলো। নেহা, এখন তুই বড় হয়ে গেছিস। তোর বয়স তো এখন 18 হয়ে গেছে। তাই আমরা ভেবেছি আমাদের কিছু জরুরি বিষয় নিয়ে কথা বলা দরকার। তোর বাবার যে জমিটা আছে, ওটার কি হবে? কিছু কি ভেবেছিস? আমি জানতাম তোমরা একদিন না একদিন এটা বলবেই, কিন্তু কেন? জমি তো বাবার, এখন এটা আমার দায়িত্ব। আমি সেখানে কাজ করব, যেমনটা আমার বাবা করত। কিন্তু তুমি কেন এসব জিজ্ঞেস করছো? দেখ নিহা, দুনিয়া এভাবে চলে না। মেয়েরা একা জমি সামলাতে পারে না। আমরা তো তোর আপন,
তোর ভালোর জন্যই বলছি। জমিটা আমাদের নামে করে দে, আমরা তোর দেখভাল করব, তুই আমাদের বাড়িতে নিশ্চিন্তে থাকবি। আর শোন, এই জমি তো এমনি তোর বাবার বিয়ের সময় আমাদের বাড়ি থেকে দেওয়া হয়েছিল। এখন তুই একা এসব সামলাতে পারবি না। এসব শুনে নিহা অনেক কষ্ট পেল, কিন্তু তার ভেতরে ছিল অদম্য শক্তি। সে দৃঢ়ভাবে বলল, মামা, যখন আমার বাবা জীবিত ছিল তখন তুমি একবারও আমাদের ঘরে আসোনি। না আমার জন্মের সময় এসেছ, না আমার মায়ের মৃত্যুর পর এসে আমাদের সাহায্য করেছ। আজ যখন সে চলে গেল তখন তোমরা আমার ভালোর চিন্তা করতে শুরু করলে। সত্যিই কি তোমরা আমার ভালো চাও, নাকি জমির অংশ চাও? আর যখন বাবা জীবিত ছিলেন তখন তো তিনি কোনোদিনও বলেননি যে জমিটা তোমাদের বাড়ি থেকে দিয়েছে। মামি রাগে বলতে লাগলো, আরে ওই অসভ্য মেয়ে, তোর মুখটা এখন খুব বেশি চলছে দেখছি। আমরা তোর বাবা মায়ের আত্মীয়, আর তুই আমাদের সঙ্গে এইভাবে কথা বলিস? তোর মতো মেয়েরাই তো পরিবারের মাথা নিচু করে দেয়। আমরা কি তোর শত্রু নাকি? তোর ভালোর জন্যই এসেছি এখানে, আর তুই উল্টা জবাব দিচ্ছিস। বদনাম তো লোভ থেকেই আসে মামি, আর সেই লোভটা তোমার চোখে সবচেয়ে বেশি দেখছি। তোমরা দুজন এক্ষুনি আমার ঘরের সামনে থেকে চলে যাও। এই জমি আমার বাবার আশীর্বাদ, তার শেষ স্মৃতি, এটা আমি কাউকে দিব না। আচ্ছা, তাই নাকি নিহা? এখন তুই আমাদের তাড়িয়ে দিবি? ঠিক আছে, কিন্তু মনে রাখবি, এই গ্রামের সবাই তোর কথার চেয়ে আমাদের কথাই বেশি বিশ্বাস করবে। আমরা চাইলে যে কোনো উপায়ে তোর কাছ থেকে জমিটা নিতে পারি, কিন্তু আমরা তা করছি না, কারণ আমরা তোকে অনেক ভালোবাসি। নিহার চোখে জল চলে আসলো, কিন্তু তবুও তার চোখে ভয় ছিল না, ছিল শক্তি। আরে যাও মামা, যাও মামি, আমি খুব ভালো করেই জানি তোমরা আমাকে কতটা ভালোবাসো। সত্যি কথা বলতে কি, তোমরা এসেছো শুধু লোভের টানে। লোভ তোমাদের চোখে এতটাই ভর করেছে যে লজ্জা, মনুষ্যত্ব সব ভুলে গেছো। কিন্তু মনে রেখো, আমি গরিব হতে পারি, একা হতে পারি, কিন্তু অসহায় নই। এটা শুনে তার মামা মামি তার উপর রাগ করে চলে গেল। নিহা সেখানেই দাঁড়িয়েছিল। আমি আর কাঁদব না। বাবা শিখিয়েছেন কারো কাছে মাথা নত না করতে। বাবা মা নেই তো কি হয়েছে? এভাবে বাবার সম্পদের ওপর কাউকে নজর দিতে দিব নাকি? এগুলো সব নামের আত্মীয়, সব লোভী। কিছু সময় পর নিহা ধীরে ধীরে চলতে চলতে গ্রাম প্রধানের বাড়িতে পৌঁছালো। আজ একটু দেরি হয়ে গেছে। আরে নিহা, আজ দেরি কিভাবে হলো? প্রতিদিন তো সূর্য ওঠার সাথে সাথেই তুই চলে আসিস। আজ কি বাড়িতে কোনো সমস্যা হয়েছে নাকি মা? মাফ করবেন মশাই, কিছু বাড়ির ব্যাপারে আটকে পড়েছিলাম। গ্রাম প্রধান খেয়াল করে দেখল তার চোখ অশ্রুসিক্ত। আরে আমার মেয়ে, তুই কান্না করছিস নাকি মা? কেউ কি তোকে কিছু বলেছে? আগে তো কোনোদিনও তোকে এমন দেখিনি। নিহা আর চুপ থাকতে পারল না, তার চোখ দিয়ে আবারও পানি পড়তে লাগল। সে ধীরে ধীরে সব বলে দিল, কিভাবে মামা মামি এসে তাকে ধমক দিয়ে তার কাছ থেকে জমি কেড়ে নিতে চাইছে। গ্রামপ্রধান এগুলো শুনে অনেক রেগে গেল। লোভের তো
একটা সীমা থাকা দরকার। তোর বাবা ছিলেন এই গ্রামের সবার আপন মানুষ। যতক্ষণ না আমি বেঁচে আছি, তার জমির দিকে কাউকে হাত বাড়াতে দেব না। তুই চিন্তা করিস না মা, আমি সভা ডাকব, তোর মামা মামিকে সবার সামনে নিয়ে আসব। এই জমি তোর বাবার, এটা কেউ দেয়নি। তোর বাবা অনেক কষ্ট করে ওই জমি কিনেছিল। তোর বাবা গ্রামবাসীকে কোনোদিন ধোঁকা দেয়নি, আর গ্রামবাসীও তার গায়ের ওপর কোনো কলঙ্কের দাগ আসতে দেবে না, বুঝলি? নিহার চোখ জলজল করে উঠল। সে বলতে লাগল, সৃষ্টিকর্তা আপনার ভালো করুক মশাই। আপনি আমার চিন্তা দূর করে দিয়েছেন। দেখ নিহা, আমিও তো কারো না কারো বাবা, তাই না? তুই বাবা মা ছাড়া কিভাবে থাকিস তা আমি খুব ভালো করেই জানি। আমার বিষয় এত ভাবার জন্য ধন্যবাদ মশাই। আপনি আমাকে আপনার মেয়ের মতো দেখেছেন। আপনার মতো ভালো মানুষ আছে বলেই তো আমি এই দুনিয়ার সাথে লড়াই করার সাহস পাই। এসব বলে নিহা গ্রামপ্রধানের বাড়িতে কাজ করতে ঢুকে পড়ে। ওই রাতে যখন নিহা বাড়ি ফেরে, তখন তার চোখে ভয় ছিল না, বরং ভরসা ছিল। পরের দিন সভা ডাকা হলো। গ্রামের কিছু লোকজন ছিল, আর নিহা ও তার মামা মামিও ছিল। নিহা, আমার মেয়ে, তুই সবার সামনে বল, তোর সাথে কি হয়েছে? কে তোকে জ্বালাতন করছে? গ্রামবাসীরা, আপনারা সবাই জানেন যে আমি যেখানে থাকি সেটা আমার বাবা মায়ের কষ্টের কেনা জমি। কিন্তু আমার মামা মামি বলতে চাইছে ওই জমি নাকি তাদের। এখন এটার বিচার আপনারাই করেন। এটা তুই কি বলছিস নিহা? এই জমি তো তোর বাবা কিছু বছর আগে আমার কাছ থেকে কিনেছিল। আমরা সবাই জানি ওই জমি তোর বাবার। কেউ এটা দান করেনি। তোর মামা মামি মিথ্যা বলছে। এটা শুনে নিহার মামা মামি একদম চুপ করে দাঁড়িয়ে থাকল। তারা জানত সভাতে এটাই হবে। তারা তো শুধু নিহার একা থাকার সুযোগ নিতে চাইত। আরে, তোমরা দুজন চুপ কেন? কিছু তো বলো। এখন কি জমি আর চাই না? মশাই, আমাদের ক্ষমা করে দিন। আমরা লোভে পড়ে ভুল করেছি। সত্যি ভুল করেছি, আর এমন ভুল কখনোই হবে না। আপনি আমাদের মাফ করে দিন মশাই। কেন ভাই, তোমার লজ্জা লাগে না? তোমার বোনের মেয়েকে ঘর ছাড়া করতে উঠে পড়ে লেগেছিলে। যখন তোমার এই এতিম মেয়েকে সাহায্য করার দরকার ছিল, তখন তুমি লোভে পড়ে গিয়েছিলে। বাহ, এই এতিম মেয়েটি সত্যিই দুর্ভাগা, যে কোনো দিনই তার কাছের লোকদের কাছ থেকে স্নেহ ভালোবাসা পায়নি। কিন্তু আজ তার সাথে আমরা গ্রামবাসীরা সবাই আছি। এখন থেকে সে আর একা নয়। আজ থেকে তার দুর্ভাগার জীবন শেষ। গ্রামপ্রধান নিহার মামা মামিকে অনেক কিছু শুনিয়েছে, আর সব গ্রামবাসীরা তাদের প্রতি নিন্দা জানায়। আর কিছু সময় পর তার মামা মামি লজ্জা পেয়ে সেখান থেকে চলে গেল। এদিকে নিহা তার সাহস আর সত্যতার মাধ্যমে গ্রামবাসীর মনে জায়গা করে নিল, আর সব গ্রামবাসী একসাথে মিলে নিহাকে ন্যায় বিচার পাইয়ে দিল।